আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য সপ্তাহের 5 দিন সোম, মঙ্গল এবং বুধবার রাত 10:30টায়, বৃহস্পতি এবং শুক্রবার বিকেল 5টায় এই অনুষ্ঠান আমরা সম্প্রচার করছি। আমার সাথে আমাদের এই অনুষ্ঠানে আছেন বিকেল 4টায়, দুঃখিত, বৃহস্পতি এবং শুক্রবার বিকেল 4টায় গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আমি এবং আমার সহকর্মী জনাব বুলবুল হাসান, আমরা দুজন মিলে এই অনুষ্ঠান উপস্থাপনা করছি। আশা করি আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এই অনুষ্ঠান কিংবা অন্যান্য যে কোনো অনুষ্ঠান যে কার্যকর ভূমিকা রাখার কথা, আপনাদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি যে প্রতিদিনই কিছু না কিছু বৈচিত্র্য নিয়ে আনার জন্য, নতুন তথ্য আনার জন্য। দর্শক, যে আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট সম্পন্ন হয়েছিল, যে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছিল, যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য ছাত্র এবং তরুণরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তারা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবতা আজকে 110 দিনের মাথায় কোথায় গিয়ে ঠেকেছে? 115 দিনের মাথায়। এবং দর্শক মণ্ডলী, আজকে এমন একটা বাস্তবতায় আমরা বাংলাদেশে এসেছে, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পর্যন্ত তিনি বলতে বাধ্য হচ্ছেন যে কে কোন দাবি নিয়ে আসছেন, কেন দাবি নিয়ে আসছেন, এবং 15 বছরের তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার জবাব তারা একদিনে কিংবা এক মাসে কিংবা 100 দিনের মধ্যে পেতে চাচ্ছেন। এবং একই সাথে দেখা যাচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা বনাম প্যাডেল চালিত রিক্সা ড্রাইভারদের মধ্যে সংঘর্ষ। আমরা দেখতে পাচ্ছি ঢাকায় 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। এবং এই সংঘর্ষের পীড়া, এই সংঘর্ষের এত তীব্র এবং লোমহর্ষক যে ছাত্ররা একজন আরেকজনকে, এরা কিন্তু কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয়, একজন আরেকজনকে মুমূর্ষ করে ফেলতে, হত্যা করার জন্য তারা সচেষ্ট। যদি এখন পর্যন্ত পুলিশ বলেছে, ডিএমপি কমিশনার বলেছেন যে এখানে যে কয়েকটি মৃত্যুর খবর পত্রপত্রিকাতে এসেছে এগুলি সত্য নয়, এখন পর্যন্ত কেউ নিহত হননি, তবে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছেন। ঢাকা এখন একটি ট্রাফিক জ্যামের শহর, একটা স্থবির শহর। যারা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে উপভোগ করার জন্য যারা দেশে গিয়েছিলেন প্রবাসীরা, ফেরত আসার পর প্রত্যেকেরই একটি মন্তব্য যে ঢাকা এখন একটি স্থবির শহর। কারণ বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে সেখানে স্থবিরতা তৈরি করা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের নির্লিপ্ততার কারণে হোক বা তাদের অসহায়ত্বের কারণে হোক, অথবা তাদের যে ক্যাপাসিটি এবং ধৈর্য আছে তার অভাবের কারণে হোক, তারা তৎপরতা দেখাতে পারছেন না। এমনকি এখন পত্রপত্রিকার অফিসের সামনে, প্রথম আলো এবং প্রথম আলোর অফিসের সামনে আমরা দেখেছি যে সেখানে গরু জবেহ করে ভুরিভোজ করার জন্য লোকজনকে জড়ো করা হচ্ছে। যদিও সরকার বলছে যে কোনো পত্রপত্রিকাকে কিংবা মিডিয়াকে জোরপূর্বক বন্ধ কিংবা হুমকি দেয়া তারা বরদাস্ত করবে না, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন। কিন্তু আসলে হচ্ছেটা কি? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ডিজিটাল প্ল্যাটফর্মের যোদ্ধা, যাদেরকে 5ই আগস্টের আগে বলা হতো, সেই যোদ্ধারা এখন বিভিন্ন অংশে বিভক্ত হয়ে তারা যার যার অংশ নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন করে অনেকেই সংকটের জন্ম দিচ্ছেন বলে অভিযোগ আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল রায় ঘোষণা করা হচ্ছে, অমুককে বদলি করতে হবে, অমুককে চাকরিচ্যুত করতে হবে, অমুক হচ্ছে দালাল, অমুক হচ্ছে সরকারের এজেন্ট, অমুক হচ্ছে ফ্যাসিস্টের এজেন্ট, অমুক হচ্ছে রয়ের এজেন্ট। এই ধরনের বিভিন্ন তকমা লাগিয়ে দেখানো হচ্ছে যে আসলে তাদের ক্ষমতা কতদূর। এবং দেখা যাচ্ছে কোনো কোনো সময় তাদের এই হুমকির প্রতিফলন বাংলাদেশ সরকার বাস্তবায়ন করে, সেই হুমকিকে বাস্তবায়িত করে ডিজিটাল রায়ের, ডিজিটাল ভার্ডিক্টের যে গভীরতা, সেটিও মাঝে মাঝে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দর্শক মণ্ডলী, আপনাদের ভাবনায় বাংলাদেশ কোথায়? এবং এই যে আমরা আজকের দাবি আদায় এবং সংঘর্ষের বাংলাদেশ, আজকের যে টাইটেলটি আমরা দিয়েছি, এই আজকে যদি আপনারা পত্রপত্রিকা দেখেন, টেলিভিশনের খবর দেখেন, চ্যানেলসের খবর দেখেন, এই একই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেশ কোথায়। এই 120 দিনের মাথায় সরকারের যে অর্জনগুলি থাকার কথা ছিল, সেই অর্জন কত দূর? যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার দিয়ে বর্তমান বাস্তবতাকে যাচাই করা সম্ভব কিনা, তুলনা করা সম্ভব কিনা, এসব বিষয়ে কথা বলার জন্য 4 জন অতিথি, আজকে 4 জনই আমাদের স্টুডিওতে আছেন। চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হই। আমার হাতের প্রথমেই ডানে আছেন জনাব সেলিম উদ্দিন, সাবেক একজন সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে, এবং একই সাথে তিনি অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফ চেয়ারম্যান অফ জাতীয় পার্টি। জনাব সেলিম উদ্দিন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে সর্বডানে আছেন
জনাব জুয়েল রাজ, একজন সাংবাদিক, একই সাথে তিনি ডেইলি কালের কণ্ঠের প্রতিবেদক। জনাব জুয়েল রাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আমার হাতের বামে আছেন দর্শক মণ্ডলী, এর আগেও এই অনুষ্ঠানে আমাদের সাথে তিনি যোগ দিয়েছেন এবং এই মোটামুটি বিশেষ করে আমাদের এই 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যে কয়েকটি দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের মধ্যে একটি গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি জনাব খন্দকার সুমন, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন দর্শক মণ্ডলী সুদূর কানাডা থেকে, আজকে তিনি ব্রিটেনে সফরে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন জনাব ফয়সল চৌধুরী। জনাব ফয়সল চৌধুরী মেম্বার অফ বিএনপি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, বিএনপির কেন্দ্রীয় কমিটির তিনি একজন এক্সিকিউটিভ কমিটি, তিনি একজন সদস্য। জনাব ফয়সল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি জনাব সুমন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনারা 5ই আগস্টের একটি স্টেক হোল্ডার। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে জনাব নূর এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের দলের মধ্যে যে অসন্তুষ্টি আছে সেই অসন্তুষ্টি তিনি বিভিন্ন সময় বক্তব্য বিবৃতির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। সরকারের রূপরেখা কেমন হওয়া উচিত, ছাত্রদেরকে মন্ত্রিত্ব কিংবা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে সরকারের কার্যক্রম, সরকারের আকাঙ্ক্ষা, সব কিছু নিয়ে তার ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। এই যে সংঘর্ষ প্রতিদিন লাগাতার গত 120 দিনের মধ্যে কয়েকদিন ছাড়া সম্ভবত বাংলাদেশে প্রতিদিনই নিয়মিতভাবে প্রেস নোট দিয়ে, সাংবাদিকদেরকে ঘোষণা দিয়ে, প্রেস রিলিজের মাধ্যমে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লড়াই হয়েছে। এই লড়াই থামবে কবে? প্রথমে ধন্যবাদ। এবং গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরকে নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা রইল। এই আন্দোলনটা হয়েছিল মানুষের অধিকার এবং তাদের যে ন্যায্য দাবি ছিল, দাবির প্রেক্ষিতে, এই ছাত্রদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আন্দোলনটা এক দফাতে পরিণত হয়েছে এবং গত রেজিমের যে স্বৈরাচার সন্ত্রাস এবং মাফিয়া সরকারকে পতন করে এই সরকারটা এসেছে। এই যে আমরা জানি যে কোনো একটা বিপ্লবের পরপর একটা বিপ্লব হয়েছে, কোনো উদ্বোধন হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই আরেকটা পাল্টা বিপ্লব হয়। কারণ বিপ্লবী যারা পরাজিত যে লোকগুলো আছে তাদের তো লোক এখনও হয়তো ওনাদের নেত্রী চলে গিয়েছে বা শীর্ষস্থানীয় কিছু নেতা দেশের বাইরে চলে গিয়েছে বা আত্মগোপন করেছে, কিন্তু কিছু তাদের লোকগুলো তো এখনও আছে। তাদের মধ্যে একটা ক্ষোভ এবং যন্ত্রণা সবসময় কাজ করবে, এটা স্বাভাবিক। তারা হয়তো চেষ্টা করতেছে পাল্টা একটা বিপ্লব করার জন্য। তো বিভিন্ন নামে, কখনো তারা আনসার, কখনো তারা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। এবং বিগত 16 বছরের আপনার যে ভূমিকায় বলছেন, 16 বছরের যে জিনিস হয়নি বা আদৌ হবে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা কতটুকু যৌক্তিক, এসব কোনো কিছু বিবেচনা না করে এই ডক্টর ইউনূসের সাথে সবগুলো আপিল নিয়ে আন্দোলনে চলে আসে। যে কোনো দাবির একটা প্রেক্ষাপট থাকে। আমাদের ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল, অফিসিয়াল দাবি থেকে শুরু করে আদালত পর্যন্ত গিয়েছিল, তারপরে রাজপথে এসেছিল। এটা হুট করে আমরা রাজপথেই চলে এসেছিলাম, তারপরে আন্দোলন শুরু হয়েছিল, এরকম কোনো কথা ছিল না। কিন্তু এই বিগত 100 দিনের ভেতরে যে যতগুলো দাবি দেওয়া নিয়ে আসছে, পাবলিক মজা করে এদেরকে দাবি লীগ বলে, মানে দাবি লীগ। তো এটা শুধু আওয়ামী লীগের নয়, এটা আওয়ামী লীগের 14 দলের ভেতরে যে লোকগুলো আছে। আপনি বলছেন দাবি লীগ, আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ যখন ছিল তারাও একই ধরনের কথা বলতো, যে এটি হচ্ছে জামাত বিএনপির কাজ, ফর এক্সাম্পল এটি হচ্ছে ষড়যন্ত্র? এখন আপনারা আওয়ামী লীগের পথ অনুসরণ করে আপনারা এখন বলছেন যারাই দাবি নিয়ে আসুক এরা হচ্ছে কি দাবি লীগ। আপনি আনসারকে বলছেন আওয়ামী লীগ আনসার হয়ে ফিরে এসছে। আপনি এখন প্যাডেল চালিত রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সাকে বলছেন তারাও কি এই আওয়ামী লীগের দাবি নিয়ে এসছে বা আওয়ামী লীগ গ্রুপ ধারণ করে তারা? ভাই, গত 16 বছরের যে লোকগুলো আজকে দাবি দেওয়া নিয়ে আসছে, গত 16 বছরের কথা হয়েছিল যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, কিন্তু 16 বছর পরে একটা আন্দোলন হয়েছে। আন্দোলন পরবর্তী সময় একটা সংকট দেখা দেয়। এটা এমন একটা সংকট দেখা দিয়েছে যেখানে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করে নাই। এটা এমন একটা সংকট দেখা দিয়েছে যেখানে ব্যাংকগুলোতে ওর কোনো টাকা ছিল না। এই গত রেজিমের এই মাফিয়াগুলো টাকা আইন শৃঙ্খলা রক্ষা, আমরা যদি পুলিশ থেকে শুরু করে মসজিদ ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে 43 জন, পুলিশের অফিসিয়াল স্টেটমেন্ট যেটা, সেখানে 43 জন পুলিশ সদস্য মারা গিয়েছেন, কয়েকশো হয়তো আহত হয়েছেন। ধরুন সবকিছু মিলে 1000 খানিক 1000 পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন,
তারা নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন কিংবা তার থেকে বেশি। এর বাইরে যে 1.5 লক্ষ পুলিশ থাকা বা 2 লক্ষ পুলিশ বা যেই ফোর্সই থাকুক না কেন বাংলাদেশে, এর বাইরে তো পুলিশ সদস্য আক্রান্ত হননি, তারা আহত হননি কিংবা তারা মারাও যাননি, তারা তো বাংলাদেশেই আছেন। তো এই পুলিশ সদস্যরা এই যে অরাজকতা, এই যে সংঘর্ষ হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দখল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে বিশ্রী কর্মকাণ্ড করা হচ্ছে, এই পুলিশ সদস্যরা কেন এই রক্ষা করতে ব্যর্থ হচ্ছে? নাকি তাদের মধ্যে কনফিডেন্স নেই যে আসলে এই সরকার তাদেরকে, এই প্রশাসনকে, এই পুলিশ বাহিনীকে তারা যদি কোনো কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো কার্যক্রম নেয় তারা সমর্থন করবে কিনা, নাকি সরকারের বিপক্ষে আবার সরকার কাজ করবে? না, আমার মনে হয় মানুষ অভ্যাসের দাস। যেরকম আগের রেজিমের যে পুলিশগুলো ছিল, পুলিশের ছিল তাদের হাইকমান্ড থেকে যেগুলো আসতো তারা অ্যাকশনে যেত, কিন্তু তারা নিজেরাই, আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে তাদের নিজস্ব যে পলিসি আছে, পলিসি দিয়ে কীভাবে পাবলিককে কন্ট্রোল করতে হবে, তাদেরকে আইনের ভিতরে নিয়ে এসে তাদেরকে শাসন করতে হবে, এই জিনিসটা ভুলে গিয়েছে। তাদের কাছে মনে হচ্ছে গুলাগুলি এবং লাঠিবাজ এগুলোই হচ্ছে কন্ট্রোলের একমাত্র মাধ্যম। তো আমাদের এই পুলিশের ভেতরে কিন্তু আবার অধিকাংশ একাধিক আওয়ামী লীগের এই রিসিটদারি, একেবারে পদধারী সদস্য পর্যন্ত আছে, কিন্তু এরা তো এই বললাম না, পাল্টা একটা বিপ্লবের জন্য সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আগের ষড়যন্ত্র ছিল না, আগের ছিল একটা বিপ্লব, যে একটা অন্যায় করা হচ্ছে, আমরা এই ফেসিবাদের বিপক্ষে মানুষ রুখে দাঁড়াচ্ছে। এখন যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা যা কিছু করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে। শুধু তা নয় তো, বিভিন্ন ভিডিও, এই টেলিফোন বার্তা আপনারা দেখতেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন কিন্তু টেলিফোনটা নিয়ে গেছেন, এটা একটা মানে মারাত্মক একটা কাজ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন, আপনি? না, সাবেক প্রধানমন্ত্রী বলছে, সাবেক প্রধানমন্ত্রী মানে টেলিফোনটা নিয়ে গেছেন, টেলিফোনটা নিয়ে যে একটা কাণ্ড ঘটাচ্ছেন আর কি, মানে ট্রাম্প থেকে শুরু করে যাকে পাচ্ছেন তাকে দিয়ে বলছেন যে আপনারা ছবি পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি এখানে সেখানে। এই যে বললেন ছাত্রদের মধ্যে থেকে যা দোষ সব এখন শেখ হাসিনা, নন্দঘোষ আপনি বলতে যাচ্ছেন? না, নন্দঘোষ নয়, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। না, শেখ হাসিনা, অবশ্যই শেখ হাসিনা আওয়ামী লীগ, গত এক মাস 20 দিনে যা হয়েছে সব দোষ আওয়ামী লীগের। যারা পরাজয় বরণ করেছে তারা যদি পরাজয় মেনে নিত, এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে, যাই হয়েছে গত 1 মাস 20 দিনে, যত অরাজকতা, যত সংঘর্ষ, যত ষড়যন্ত্র, অবশ্যই তারা মারামারি, এই যে ব্যাটারি প্যাডেল চালিত, এই যে অবশ্যই তারা প্রথম আলোর সামনে গরু জবাই করা, কিংবা এই যে বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করা, এই যে বিভিন্ন জায়গায় ব্লকেট দেয়া, বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করা, সব আওয়ামী লীগের। ফারহান ভাই, প্রথম আলোর বিপক্ষে প্রথম স্টেটমেন্ট কে নিয়েছিল? সব আওয়ামী লীগের কাজ। শুনেন, প্রথম আলোর বিপক্ষে প্রথম কে স্টেটমেন্ট করেছিল? কে গণভবনে প্রথম আলোকে ঢুকতে দেয়নি? এই শেখ হাসিনাই তো। এই ইতিহাস তো মানুষ ভুলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে সব আওয়ামী লীগের কাজ? সবই আওয়ামী লীগের এই দোসরদের কাজ। ধন্যবাদ। আওয়ামী লীগ সন্ত্রাসীদের। তার আরেক সেকেন্ড বলি, এখন ব্যাটারি চালিত এবং প্যাডেল চালিত এরা আওয়ামী লীগের দোসর। সেম টাইম তাদের ছাত্রলীগ এই নিষিদ্ধ হয়েছে, তাদের যন্ত্রণা আরো বেশি। আর ব্যাটারি চালিত বলছেন, আপনি পিনাকির একটা রিপোর্ট দেখবেন, রিপোর্টে বলা হয়েছে এই ঢাকা শহরের ছাত্রলীগের সহসভাপতি, উত্তরের সহসভাপতি, সে রিক্সা ড্রাইভার এসে চলে আসছে এবং বলতেছে আমরা খাইতে পারিনি, আমার বন্ধু রিক্সা চালাইতেছে। মানে আপনি চিন্তা করে, হেলমেট লীগ থেকে এখন তারা রিক্সা লীগ হয়ে গিয়েছে, রিক্সা ড্রাইভার লীগ। জনাব জুয়েল রাজ, যত দোষ আওয়ামী লীগের দোসরদের, গত 1 মাস 20 দিনে যা হয়েছে সবই আওয়ামী লীগের দোসরদের কাজ, তাই তো মনে হচ্ছে। গত 3 মাস 20 দিনে। জি, এখন আসলে মানে শুনবো যে কথাগুলো বলেন, এগুলো হচ্ছে ধারাবাহিক কথাগুলো, শুনতে মানে গত 100 দিন ধরে কথাগুলোই শুনছি। আসলে মানে উত্তরণের পথ বা আমাদেরকে আলো দেখাবে সেই কথাগুলো কোথাও শুনছি না। যেটা বললেন যা হচ্ছে, মানে যত দোষ নন্দ ঘোষ। এখন যদি ছাত্ররাও ফিরে আসে আওয়ামী লীগ হয়ে, যদি রিক্সা ড্রাইভার আওয়ামী লীগ হয়ে ফিরে আসে, পোশাক শ্রমিকরাও ফিরে আসে, আনসারও ফিরে আসে, সরি, তার মানে সামনে গরু জবাই করে খাওয়া তারাও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর বলেছেন, আওয়ামী লীগ বলেননি, দোসর একই কথা। তো এখন এই যে যদি পরিস্থিতি হয়, তাহলে মনে হচ্ছে যারা এখন আছেন ক্ষমতায় বা ক্ষমতা দখল করছেন বা যেভাবেই হোক, উনি বলছেন বিপ্লব নাকি গণ অভ্যুত্থানের বিতর্ক তো এখনো শেষ হয়নি। এই ভাইও দেখলাম দুইবার একই কথা বলে, একবার বলছেন বিপ্লব, একবার বলছেন অভ্যুত্থান। দুইটা পুরোটাই আলাদা বিষয়। আপনার একটা জায়গায় আসতে হবে বিপ্লব অথবা অভ্যুত্থান। আপনার এখনো সেটা নিশ্চিত না এটা অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল, তার মানে এটা কিছুই ছিল না আসলে। তো এখন যে অবস্থায় বাংলাদেশ, মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশে স্ট্রং। তার মানে তো আমার যেটা ব্যক্তিগত অভিমত যদি আমাকে বলেন, এটা আপনাদের এখন আওয়ামী লীগের কাছে আবার ক্ষমতা ব্যাক করাটা উচিত, যেহেতু সবাই আওয়ামী লীগ বাংলাদেশের, প্রতিটা মানুষ আওয়ামী লীগ, প্রতিটা শ্রমিক আওয়ামী লীগ, প্রতিটা রিক্সা ড্রাইভার আওয়ামী লীগ। তার মানে তো মনে হচ্ছে যে এটা আসলে পুরোটা দেশটাই আওয়ামী লীগ। আপনারা মাঝখান থেকে হুট করে তো উড়ে এসে জুড়ে বসেছেন, আপনার বক্তব্য যদি আমি ধরি আর কি। তো
তো এই ট্রেডিশনাল কথাবার্তা না বলে আসলে কথা বলা উচিত যে উত্তরণের পথ কী, উত্তরণের পথ নিয়ে চিন্তা করেন, এইভাবে কথা বলেন। আমার মনে এই কথাগুলো বলে ট্রেডিশনাল মানে বিগত 100 দিন ধরে যত আলোচনা টক শো শুনছি সবই একই ধরনের কথাবার্তা, আচ্ছা, যে যারাই আসছে প্রতিবাদ করতে তারাই আওয়ামী লীগ। আজকে এটা তো সমাধান না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সবগুলি ছাত্র সংগঠন 19টি ছাত্র সংগঠন তারা একটি বিশেষ বৈঠক করেছেন এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে ব্রিফ করেন। তারা বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স। একদিকে জনাব সুমন বলছে সবই হচ্ছে আওয়ামী লীগের দোসরদের কাজ এখানে যা হয়েছে, আবার আরেকদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাহলে আওয়ামী লীগ কই? আওয়ামী লীগ তো নাই বাংলাদেশে, কোথাও কি আওয়ামী লীগ আছে বাংলাদেশে এই মুহূর্তে? দৃশ্যমান বলেন অদৃশ্যমান বলেন, আওয়ামী লীগ তো কোথাও নাই, কিন্তু তারা সব জায়গায় আওয়ামী লীগ নাই, কিন্তু শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা যে কিছুদিন পর পর যে বার্তা দেন তিনি বিভিন্ন নেতাকর্মীদের সাথে যখন ফারহান ভাই, এখন বাস্তবতা যদি আপনি মানেন, বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগকে অস্বীকার করেন, আওয়ামী লীগকে অস্বীকার করে বাংলাদেশ হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যত যেভাবেই বলেন, আপনার কাছে কি মনে হয় না এই যে শেখ হাসিনা তো তিনি তো চলে গিয়েছেন, তিনি পালিয়ে গিয়েছেন, তিনি দেশ ত্যাগ করেছেন, তিনটির একটি। যারা আন্দোলন করেছে তারা বলছেন সহজ কথা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নাই। না, এর থেকেও সত্য হচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের অধিকাংশ যারা আন্দোলন করেছে তারা মনে করেন পালিয়ে যাওয়ার পরে কিভাবে একজন নেতা এত ক্ষমতাধর বা প্রভাবশালী দাম্ভিকতার সাথে তিনি তার নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারেন কিংবা ইনস্ট্রাকশন দিতে পারেন। এমনকি সেই ইনস্ট্রাকশন সত্য মিথ্যা জানি না, অনেকেই এটি টেপের সত্য মিথ্যা জানি না, এই যে ট্রাম্পের ছবি ব্যবহার করে মিছিল করা এবং সেই ছবি তাকে পাঠিয়ে দিলে তিনি ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবেন, এটি কি একজন রাষ্ট্রনায়কের মাথা থেকে মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা ভাবনা? প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করি না, প্রথম কথা আপনি একজন অবজারভার হিসেবে অবজারভার হিসেবে যদি বলি, যদি একদম নিরপেক্ষ জায়গা থেকে আমাকে কথা বলতে বলেন, তাহলে হচ্ছে এই যে ট্যাপ বার্তাগুলো যেগুলো আসছে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে স্বীকার করা হয়নি এটা শেখ হাসিনার বক্তব্য। এবং বাংলাদেশ এখন যারা দেশ চালাচ্ছেন বা যারা প্রশাসনে আছেন তারাও প্রমাণ করতে পারেনি এই বক্তব্যগুলো শেখ হাসিনার। এবং বর্তমান যে এআই টুলস, ভালো করে জানেন, তার মানে এই বিতর্কটা কিন্তু আসছে। আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই বক্তব্যগুলি অনেকগুলি শেখ হাসিনা নাও হতে পারে, আমরা কেউ শিওর না, আবার হতেও পারে যদি হয়। এখন যদি হয় এটা নিয়ে তো কথা বলা যাবে না। আপনি তো না হওয়ার পক্ষে বলেছেন। আমি না হওয়ার পক্ষেই বলছি, কারণ যদি হয়, কারণ যেহেতু যেমন যাদের সাথে তিনি কথা বলেছেন তারাও তো অস্বীকার করেননি যে তিনি, যেমন ডেনমার্কে তিনি কথা বলেছেন, ডেনমার্কের যিনি নেতা তাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানে। তো সুতরাং তিনি তো কথা বলছেন এবং যাদের সাথে কথা বলছেন তারাও তো আইডেন্টিফাই হচ্ছে এবং তারাও তো স্বীকার করছেন তাহলে তিনি কথা বলেছেন। আমি বলি আপনাকে যে নাম্বারগুলো বাংলাদেশের নাম্বারগুলো কয়েকটা নাম্বারই আমি পেয়েছি। ডেনমার্কের তো না বাংলাদেশের যে কথাগুলো শেখ হাসিনার যে নাম্বারগুলো বলা হচ্ছে এই নাম্বারগুলো সবই বাংলাদেশের নাম্বার, কোনোটাই ইন্ডিয়ান নাম্বার না, কোনোটাই অন্য কোনো দেশের নাম্বার। হোয়াটসঅ্যাপে কথা বলছেন, কোনো নাম্বার বলি আপনাকে। এখন আপনি আর ক্যাডেটে যেহেতু ছিলেন, আপনি আরও ভালো জানার কথা যে গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে কাজ করে। এটা যে গোয়েন্দা সংস্থার কাজ না, এই গ্যারান্টিটা আমরা দিতে পারতেছি না যে পর্যন্ত শেখ হাসিনা যদি কোনো যে তিনি কথা বলেননি, বলছি এই কারণে আমি ডিপেন্ড করতেছি, আমি তো বলছি হ্যাঁ, আমি এই জন্যই বলছি কারণ যেহেতু আজকে পর্যন্ত শেখ হাসিনা কোনো টেলিভিশনে, কোনো পত্রিকায় কোথাও কোনো বিবৃতি দিচ্ছেন না, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি আসছে না। যে দু একটা বিবৃতি আসছে তারা প্রকাশ্য বলছে যে আওয়ামী লীগের যতগুলা অফিসিয়াল যতগুলা সিদ্ধান্ত আসবে সেটা আওয়ামী লীগের অফিসিয়াল পেজ আছে সেখানে আসবে। এবং আমরা দেখেছি এর আগে যেটা নিয়ে প্রচুর বিতর্ক হলো, যদি তিনি প্রধানমন্ত্রী কিনা বিপ্লবীরা স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রেস রিলিজ যেটা হলো। কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে, এটা নিয়ে টক শোতে আলোচনা হচ্ছে, নিউজ হচ্ছে, এইটা হচ্ছে সেইটা হচ্ছে, এটা কিন্তু কোথাও কিন্তু অফিসিয়ালভাবে কোথাও আসছে না যে এই বক্তব্যটা শেখ হাসিনার বা এই বক্তব্যটা শেখ হাসিনার না। যতক্ষণ পর্যন্ত এটা আসছে না, তার মানে এটাকে আমরা যদি ধরি কিন্তু ধরে কিন্তু কথা বলা বা সিদ্ধান্তে আসা, আমার যে বক্তব্যটা হচ্ছে সেই সিদ্ধান্তে আসাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। আপনি কি মনে করেন এই কথাগুলি শেখ হাসিনা না হলে ভালো হয়? ভালো হয় না মন্দ হয়, এখানে আরেকটা দুইটা বিষয় আছে। কিন্তু ভালো মন্দের বিষয়টা যেহেতু আপনি প্রত্যাশা করছেন না যে এই বক্তব্যগুলি শেখ হাসিনার হোক, ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন আমি প্রত্যাশা করি বক্তব্যগুলো হোক, হোক। আপনি চান, আমি ব্যক্তিগতভাবেই বলছি, আপনি চান যে তিনি
এই যে ট্রাম্পের ছবি কারণ তোলার হচ্ছে পরে, আমি বলি কি জন্য আমার চাই। প্রশ্ন শেষ হয়নি, ট্রাম্পের ছবি তোলার পরে সেগুলি তাকে পাঠিয়ে দেওয়া হোক, পাঠানোর পরে এই যারা আন্দোলন করবে সেই পাঠানোর পরে পুলিশ আসবে কিংবা সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের ছবি ট্রাম্পকে অপমানের ছবি তিনি সেগুলি পাঠিয়ে দিবেন ট্রাম্পের কাছে, তার লোক আছে। না, শেষ করি আমি। আপনি কিন্তু বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন আমি বলি যে আপনি চান এই বক্তব্য থাকুক। আমার যুক্তিটা বলি কি জন্য আমি বলছি সেটা। আপনি বলেন যে এই যে আমরা বাক স্বাধীনতার কথা বলছি, মিডিয়ার স্বাধীনতার কথা বলছি, আপনি ফারহান ভাই বলেন চ্যানেলে আজকে পর্যন্ত আপনি কয়জন আওয়ামী লীগ নেতাকে নিয়ে আসতে পেরেছেন? পারেননি। বাংলাদেশে অনেকেই এসেছেন খুব কম সেটা, এবং সেটা ব্রিটেনের কারণে, জি, যেহেতু ব্রিটেনে তার কোনো ধরনের ঝুঁকি নাই, এই কারণে উনি আসতে পেরেছেন। বাংলাদেশে যেহেতু আমিও সংবাদ মাধ্যমে কাজ করি, আজকে আপনারই প্রেসিডেন্ট বুলবুল ভাই ওনার সাথে কথা ছিল দীর্ঘ সময় অফিসের একটা ইয়েতে, যে বাক স্বাধীনতার আসলে ইয়েটা কি। বাংলাদেশের কোনো চ্যানেল যে টকশোগুলো হচ্ছে, আমি তো অনেকগুলো টকশোই দেখি, কোথাও যে আওয়ামী লীগকে ডিফেন্ড করে এমন কোনো মানুষকে বা আওয়ামী লীগের পক্ষে না, নিরপেক্ষ জায়গা থেকে আপনি একপাক্ষিকভাবে হয়তো ওই যে গণ অধিকার পরিষদ অথবা আমরা যারা বুদ্ধিজীবীর মধ্যে তো বিভক্তি আছে, বিভিন্ন দলীয় মানুষজন আছেন যারা এই দলকে প্রমোট করেন, তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এইখানে যে আওয়ামী লীগ যদি ভুলও করে থাকে, অপরাধও করে থাকে, সে যে অপরাধী সেটা তো আপনি প্রমাণ করতে হবে, তাকে সেই কথাটা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি কোথাও কিভাবে সুযোগ দেওয়া হবে? আপনি যখন আমি আসবো আপনার কাছে, এই যে জনাব সেলিমউদ্দিন, এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, যে এই জনাব জলিরাজ বলছেন যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে না, আবার জাতীয় পার্টিকেও আমরা দেখলাম যে সরকারি যত আমন্ত্রণ আছে, সশস্ত্র বাহিনী দিবস থেকে শুরু করে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে জাতীয় পার্টিকেও এখন বাদ দেওয়া শুরু হয়েছে। এখন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক মিডিয়াতে নেই কিংবা মিডিয়া আমন্ত্রণ জানাচ্ছে না, আপনাদেরকেও সরকার থেকে বয়কট করা হয়েছে কিংবা সরকারি কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত নন, প্রত্যাশিত নন। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই দলকে বাদ দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনসংখ্যার বিশাল একটি গোষ্ঠী, তারা চায় যে এই দুই দলকে কিংবা যারা ফ্যাসিবাদের দোসর বলে তারা আখ্যায়িত করছেন, ফ্যাসিবাদের সমর্থক বলে তারা যাদেরকে আখ্যায়িত করছেন, এদেরকে ছাড়া নতুন বাংলাদেশ করতে। এই বাংলাদেশ আপনি চান কিনা? ধন্যবাদ ফারহান আপনাকে এবং আমার আলোচকবৃন্দ এবং যারা এই চ্যানেল দেখছেন এবং ভবিষ্যৎ দেখবেন, সবাইকে শুভেচ্ছা। ইন্টারেস্টিং টপিক আপনি নিয়ে এসেছেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। আমি এটা ক্লারিফাই করতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণ নয়, ফ্যাসিবাদের দূষণ নয়। কারণ আমি আপনাকে বলি, নির্বাচনে অংশগ্রহণ করা কোনো ক্রাইম নয়। কোনো প্যানেল কোড দিয়ে আপনি বলতে পারবেন না যে জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ক্ষমতার পরিবর্তনের জন্য আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনার নির্বাচন করতে হবে। জাতীয় পার্টি সব সময় জাতীয় পার্টি নির্বাচন করে আসছে। আমরা যখন ক্ষমতা হস্তান্তর করেছিলাম, আমাদের বিরুদ্ধে কিভাবে আমাদের একটা প্রার্থীকে দাঁড়ানোর কোনো দিতে দেয় নাই। প্রত্যেকটা নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে। আপনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ কোনো ক্রাইম নয়। 14 এবং 18তে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 24-এ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অপরাধ তো কেউ বলছে না। না, দোষটা কেন বলি আপনাকে, 14 সালে অপরাধ তো কেউ বলছে না, কিন্তু আপনাদের সেই অধিকারও আছে যে নির্বাচনে যাওয়া এবং না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। এখন আপনাদের কোন সিদ্ধান্ত জনগণ ফ্যাসিবাদের দোষর হিসাবে মনে করবে, সেটিও তো তাদের বোঝার রাইট আছে, সেটিও তো তাদের মনে করার অধিকার আছে। জনগণ বলতে আপনি কতজন বুঝাচ্ছেন? যারা 5 আগস্টের যারা 5 আগস্ট ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তা জাতীয় পার্টি তাদের পক্ষে কথা বলেছে। জাতীয় পার্টি ছাত্র সমাজও মাঠে ছিল। রংপুরে আমাদের 3 জন কর্মী নিহত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সংসদের ছাত্রদের পক্ষে কথা বলেছেন। তো সেটা তো বিষয় নয়। 14 সালে আমার যেটা 14 সালে যদি বিএনপি বা জামাত অংশগ্রহণ করতেন, আমার মনে হয় বিএনপি সরকার গঠন না করতে পারলেও বিএনপি শতাধিক আসন পেত। সেই সুযোগটা আওয়ামী লীগ পেত না।
18 সালে কিন্তু জামাত বিএনপি সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই যে সবাই বলে 15 ইয়ার্স 16 ইয়ার্স, এটা কেন বলবেন? 151টা তারা নিজেরাই নিয়ে নিয়েছিল। এটা কিন্তু অনিয়ম না, এটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন। যদি বিএনপি অথবা জামাত সবাই যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, আমার মনে হয় না। অর্থাৎ আপনারা চুজ করেছেন যে একটি নির্বাচন, যেই নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন, যেখানে 151 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচনে অংশ নেওয়াটা আপনাদের অধিকার। আমরা কিভাবে জানতাম? নির্বাচনে অংশগ্রহণ করার আগে তো আমাদের তফসিল ঘোষণার পর তো আপনারা জানতেন যে এখানে আর কেউ অংশ নিচ্ছে না। এটা তো বেআইনি না, এটা নিষিদ্ধ আইনে, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে একটি ভোটারবিহীন নির্বাচনে আপনারা অংশ নেবেন। নির্বাচনে আমরা অংশগ্রহণ করার পরে 18 সালে কিভাবে বিএনপি এবং জামাত সবাই আসলো? তাহলে 14 সালের নির্বাচন এবং বৈধ ছিল। 151 জন সংসদ সদস্য আপনাদের সহ, এটা আইন করা উচিত আপনাদের সহ। বর্তমানে যদি মনে করা যায় ভবিষ্যৎ নির্বাচনে যদি এইভাবে বেশিরভাগ মানে নির্বাচনে, যেমন ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন হয়েছে, আপনি জানতে পারবেন। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুইজন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। কিছুদিন আগে আপনার ইউএসএতে বাংলাদেশি 5 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার মধ্যে একজন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। তো হ্যাঁ, এটা সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। এটা আমি মনে করি বিএনপি জামাত এবং সকল দলের যদি অংশগ্রহণ থাকতো, সেদিন সাবেক প্রধানমন্ত্রী মানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চেয়েছিলেন 8 জন যে নির্বাচনকালীন সরকারের যে মন্ত্রিসভা করা হয়েছিল, কিন্তু ওনারা আসেন নাই। আমি মনে করি যদি বিএনপি সেদিন নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে সেই সুযোগটি আওয়ামী লীগ পেত না। কিন্তু 18 সালে আবার 5 বছর পরে 18 সালে যেহেতু বিএনপি জামাত এবং সবাই যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে আপনি 14 সালেরটা আপনাকে মানে বাদ দিতেই হবে। কেন বাদ দিবেন 14 সালের? তাহলে যদি বিএনপি এবং জামাত যদি মনে করতেন যে 14 সালে এটা অবৈধ সরকার এবং এটা কন্টিনিউয়াস, দে শুড নট, তারা 18 সালে নির্বাচন ঠিক হয় নাই। 18 সালে যখন বিএনপি অভিযোগ করেছে যে রাতে ভোট হয়েছে, সেই নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে। 18 সালে নির্বাচনে তারা প্রত্যাখ্যান করেছে। তারা 7 জন এমপি প্রার্থী ছিল, 4 অভিযোগ আছে তাদেরকে জোর করে সেখানে নেওয়া হয়েছে। আপনাকে আমি বলি, আমি নিজেও 18 সালে নির্বাচনে অংশ করেছি। আওয়ামী লীগ কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এই নিশি রাতের বুটের মাধ্যমেই আওয়ামী লীগ তার নিজের পায়ে আপনার কোড়াল মেরেছে। এবং বিএনপির 7 জন সংসদ সদস্য 18 সালে 4 বছর 2 মাস সংসদে ছিলেন। সেক্ষেত্রে এই যে মানে লম্বা যে সময়টা বলা হয় 14-15 বছর, আমি মনে করি শুধুমাত্র জাতীয় পার্টিকে দোষারোপ করা এটা উচিত না। কারণ জাতীয় পার্টি সংসদে আমরা ছিলাম। জাতীয় পার্টি আমার প্রশ্ন হচ্ছে, আপনি এটি স্বীকার করছেন না কেন? জাতীয় পার্টি এই বিনা ভোটের নির্বাচন বলুন কিংবা এই বিনা ভোটের নির্বাচন বলুন, অথবা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন আপনাকে বলতে, বিনা 151 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, কিন্তু সরকার তো পরিচালনা হয়েছিল। আমি ওই কথা বলছি, বিনা ভোটের জাতীয় পার্টি বিনা ভোটের নির্বাচন 2014 সালে, এবং যেটি বলা হয় যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যাবে, নিশিরাতের নির্বাচন 2018 সালে। 2018 সালে সেটা হয় নাই। 2014 এবং 18 সালে, 14 সালে কিন্তু আমি রাতের কথা বলছি না, 14 সালে রাতের ভোট হয়েছে। 14 কথা হচ্ছে বিনা ভোটের নির্বাচন, 18 সালে নিশিরাতের নির্বাচন। এই দিন নির্বাচন জাতীয় পার্টি তাদের ইচ্ছা মতো পছন্দ মতো তারা অংশগ্রহণ করেছে। আপনি বলছেন বিএনপির কথা, আমি বিএনপিকে প্রশ্ন করব। আমি বিএনপির 8 জন সদস্য আছেন, আমি তাকে প্রশ্ন করব, কিন্তু জাতীয় পার্টি নিয়ে কথা বলুন। জাতীয় পার্টি কেন এটি স্বীকার করছে? 2014 এবং 18 সালে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ, 2014 সালে এবং 18 সালে এই অংশগ্রহণই আওয়ামী লীগকে দীর্ঘ সময় ধরে ক্ষমতা থাকতে সহযোগিতা করেছে। আমি সেটা আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ 18 সালে সকল দল অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে আনটিল 18 থেকে 23 সাল পর্যন্ত, 23 সালে ডিসেম্বর মাস পর্যন্ত, সেটা আমি মনে করি বিএনপি জামাত জাতীয় পার্টি। শুধুমাত্র 24 সালের নির্বাচনে হয়তো বলা যেতে পারে জাতীয় পার্টির সিদ্ধান্তটা হয়তো সঠিক। জনাব ফয়সাল চৌধুরী, জনাব সেলিমউদ্দিন সাবেক সংসদ সদস্য, তিনি মানতে নারাজ যে 2018 সালে বিএনপি অংশগ্রহণ করেছিল এবং এখানে শুধুমাত্র জাতীয় পার্টিকে দোষ দেয়া, ফ্যাসিবাদের জন্য দোষ দেয়া এটি ঠিক নয়। এবং তিনি এও মনে করেন 2014 সালে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করত,
তাহলে আওয়ামী লীগ এই সুযোগ পেত না। ধন্যবাদ ফারহান সাহেব। আমি আপনার এই অভিমত অনুষ্ঠানে আসতে ভালো লাগে। আপনি জানার চেষ্টা করেন, আমরাও বলার চেষ্টা করি। তো আমার আজকে যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একসাথে আমরা বসে আলাপ করার সুযোগ হয়েছে। তো প্রথমে আমার এই যে আগের ভাই যেটা বলছেন যে এখন কিভাবে দেশ চলছে, আমি এটা একটু বলতে চাই। আসলে দেখেন, দীর্ঘদিন এই যে স্বৈরাচারের একটা প্রভাব ছিল, বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, তাদের এক্সপ্রেশন জানাতে পারে নাই, তাদের কোনো ভাষা তখন ছিল না, সমস্ত জাতি ছিল একটা অন্ধকারে আবদ্ধ। তো এটা থেকে আজকে কিন্তু একটা যেটা বলছেন উনি অভ্যুত্থান এবং বিপ্লব, আপনি যেইটাই বলেন না কেন, মানুষ আজকে বেরিয়ে এসছে। এবং আজকের এই 100 দিন আমরা এইভাবে দেখি যে আজকে মানুষ এক্সপ্রেশন জানাতে পারছে, আজকে কথা বলতে পারছে, আমরা মানুষের মনোভাব আমরা বোঝার চেষ্টা করছি। এই যে জিনিসগুলা মানুষ অবাধভাবে করতে পারছে, এর জন্য একটা গুণগত পরিবর্তন হয়েছে আমাদের দেশে, গুণগত পরিবর্তন হয়েছে। প্রথমে আমরা এই সিদ্ধান্তে আসতে হবে, কেননা স্বৈরাচারী শাসন যখন ছিল তখন আপনি হত্যা, রাজনীতি, আমরা আমাদের অনেক লোককে হারিয়েছি, একদম কাছের লোককে গুম হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা পাই নাই। তো এই যে এইগুলো আপনারা স্বীকার করতেই হবে, এগুলো চিন্তা করতেই হবে, যেগুলো আমরা এই ঘটনাগুলোর থেকে আজকে অন্ধকার একটা বারবারিক একটা যুগ থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এই যে বারবারিক যুগ থেকে আমাদেরকে যারা বেরিয়ে নিয়ে আসছে, এই অন্ধকার যুগ থেকে যারা বেরিয়ে নিয়ে আসছে, এই ছাত্র জনতা এবং যুবক, এদেরকে আজকে আমরা স্যালুট করতে হবে। এদেরকে আমরা কোনো অবস্থাতেই এদের কাজকে আমরা খাটো করে দেখতে পারি না। খাটো করে দেখতে পারি না এজন্য যে আমরা জাতি হিসাবে আজকে আবার আমরা একটা সুন্দরভাবে চিন্তা করার অন্তত অবকাশ সৃষ্টি হয়েছে, মুক্ত চিন্তা করার অবকাশ সৃষ্টি হয়েছে। এই যে সারা জাতি কিভাবে এই যে গত এই বছরগুলা হয়েছিল, তাহলে আজকে মানে সারা বিশ্ব দেখেছে, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। এই যে 14 সালের নির্বাচনটা আপনারা দেখেন, এই যেই ভাই যেইটা বলছেন, 14 সালের নির্বাচনে এরশাদ সাহেব নিজে বলেছে যে আমি যদি নির্বাচনে যাই তাহলে সারা জাতি আমাকে থুতু দেবে, আমাকে স্যান্ডেল দিয়ে পিঠাবে, আমি রাস্তায় বের হতে পারবো না। এই কথাগুলো ভুলে গেছেন। তারপরে এরশাদ আবার নির্বাচনে গেছেন, কি জঘন্য একটা অবস্থা দেখেন। এরশাদকে ভয় ভীতি দেখিয়ে, এরশাদ নিজে একটা স্বৈরাচার ছিলেন, উনি, আমরা তখন ছাত্র, উনি কিভাবে ক্ষমতায় আসছেন এবং উনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমরা দেশে থাকতে পারি নাই। এই এরশাদ সাহেবের মতো একটা মানে স্বৈরাচার ভয় পাইছে, ওই স্বৈরাচার হলো শেখ হাসিনা, বুঝছেন। এগুলা মানে ইতিহাসকে আপনি পাল্টাতে চেষ্টা করলে হবে না। 14 সালের নির্বাচন, এটা একটা নির্বাচন। 14 সালের নির্বাচন যদি এরশাদ সাহেব না যাইতো তাহলে কি এটা নির্বাচন হইতো? এরশাদ সাহেব বলছে ওকে ভারত করছে, উঠায় নিছে। রোনা কি আইসা ওরে বলছে যে নির্বাচন করতে হবে। উনার ভাই, ছোটো ভাই, এইটা বলছে কয়েকদিন আগে বলছে না যে আমার তো কিছু, আমি যা কিছু আলাপ করছি এইগুলো আমি বলতে পারবো না। এইগুলো আমার সাথে ওদের আলাপ হয়েছে। এরা কারা? ইন্ডিয়াতে গেছে, গিয়ে একটা জাতির পার্লামেন্টের মেম্বার, ও নাকি আবার একটা দলের নেতা। ওই দলের নেতা ভারতের কি বলছে ওর সাথে, ওইটা জাতির কাছে প্রকাশ করবে না, ওইটা নির্দেশ মেনে চলে আসছে। তো এই যে নির্দেশ মানা, হাসিনাও নির্দেশ মানছে, এরশাদের দলও নির্দেশ মানছে, এই জাতীয় পার্টিও নির্দেশ মানছে। এই নির্দেশ মানার দলগুলা বাংলাদেশকে যেমনিভাবে হাসিনা জড়িত, হাসিনা আমাদেরকে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে, এবং এর দূষর এই জাতীয় পার্টি, এরশাদ, কাদের সহ সবাই কিন্তু ইতিহাসের একদিন এদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু 2018 সালে তো আপনারও নির্বাচন না, 18 সালে আমরা এই জন্যই গেছি যে এরশাদের দূষররা বলছিল যে কি আপনার বিএনপি কেন নির্বাচন চায় না, বিএনপি এখন, আমরা ওটা প্রমাণ করতে চাইছি যে দেখো আমরা নির্বাচনে যাওয়ার পরে এরা কি করে। এটা আমরা প্রমাণ জাতির কাছে, জাতীয় পার্টি যদি বলে যে আমরা 3 বারই প্রমাণ করতে চাইছি, আমরা প্রমাণ করতে চাইছি। আমরা না, জাতীয় পার্টির নেতা দেখেন আছে, বাংলাদেশে একটা গণভোট দরকার, যে নিজে বলছে কত নম্বর স্বৈরাচার, কে কত নম্বর স্বৈরাচার। বাংলাদেশে গণভোট হয় তাহলে আমি মনে করি আপনারা কত নম্বরে থাকবেন, সর্বনিম্ন থাকবো আমি, কিন্তু স্বৈরাচারই থাকবেন। হ্যাঁ, যদি বলা হয় অবশ্যই, যদি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সর্বনিম্ন, আপনার ভাইকে সম্মান করে বলছি, ফয়সাল ভাইকে, যে আমরা স্বৈরাচার হলে আমরা সর্বনিম্ন। আরশাদের পার্টিতে আকাগুরা স্বৈরাচার, বুঝছেন। আই ওয়াজ স্টুডেন্ট এট দ্যাট টাইম, আমি জানি কিভাবে নিগৃহীত হয়েছি
আমি জানি শুনেন, আমি জানি শুনেন কিভাবে ইতিহাস নিগৃহীত আছে, হয়েছে। সেই ইতিহাস নিয়ে এরশাদ বলেন সব আমরা কিছু কিভাবে বাইট করছে। সামনে এগিয়ে যাব, বুঝছেন? দেশকে কিভাবে গঠন করব সেটা চিন্তা করা এইগুলো উচিত আগে আমাদেরকে। যারা এরশাদের দলেও যারা দেশপ্রেমিক আছে দেশকে নিয়ে চিন্তা করতে হবে। এই যে যদি কাদেরের মতো এগুলা বলেন যে আমি ভারতে কি আলাপ করছি এইটা দেশে এইসব বলা যাবে না, সো হোয়াট কাইন্ড অফ পলিটিশিয়ান ইউ আর, হোয়াট কাইন্ড অফ ন্যাশনালিস্ট ইউ আর? তোমার এইটা মানে আপনাদের কি লজ্জা হয় না? ভারতের সাথে কি এমন লজ্জা কোন হয়? বিষয় আছে আপনাদের যা বিষয় গোপনীয়? না, ভারতের সাথে এটা তো চেয়ারম্যান তার বাইশে তিনি কি বলেছেন সেটা আমি মন্তব্য আপনাদের করতে সাথে পারবো না। সেগুলো share করা হয়নি। সারা পৃথিবীর এটা মিডিয়াতে আসছে এটা। মানে মিডিয়াতে এমন কি বিষয় থাকতে পারে জাতীয় পার্টির সাথে ভারতের যা বাংলাদেশের এক সাধারণ মানুষ জানতে পারবে না? উনি তিনি তো সরকারেও নেই, তিনি তো সরকারেও নেই, তিনি মন্ত্রীও নন, কোন প্রেক্ষিতে তিনি সেটা সরকারেও নন, বলেছেন, তিনি সরকারেও সেটা তো আমি বলতে পারবো না। তিনি সরকারেও ছিলেন না, তিনি কোনো মন্ত্রীও ছিলেন না, তিনি কোনো গোয়েন্দা সংস্থার প্রধানও ছিলেন না, কূটনৈতিকভাবেও তার কোনো সম্পর্ক থাকার দৃশ্যত কোনো সুযোগ ছিল না। কিন্তু এরপরেও ভারতের সাথে কি এমন কথা হতে পারে শুনেন, যে কথা ভারতের সাথে তিনি প্রত্যেকটি আপনিও দলেরই জানেন ভালো না? সম্পর্ক আছে, না। যে বিএনপিরও আছে, জাতীয় পার্টির আছে, সেই আওয়ামী লীগের থাকাটা আছে, কিন্তু ভারত আমাদের বিএনপি তো কখনো neighbor, বলেনি, হ্যাঁ, বিএনপি তো neighbor। কখনো বলে না যে সেই neighbor-এর সাথে ভালো বিএনপি তো সম্পর্ক কখনো আমাদের বলেনি যে স্বাভাবিক। ভারতের সাথে কি আলোচনা হয়েছে তারা বলতে পারবে না, কিংবা তা ভারতকে জানিয়ে বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি এমন কথা থাকতে পারে, কি সেই এমন সময় সম্পর্ক সেই আপনাদের? প্রেক্ষিতে কেন তিনি সেটা বলেন নাই সেটার উত্তর মানে জিএম কাদের সাহেব দিতে ব্রেকে পারবেন। যেতে হবে আমাদেরকে, আমরা ব্রেকে যাব, আমি ব্রেকের 30 পর আমি সেকেন্ড আসবো। বলে জি, দিচ্ছি। বলুন। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে ভারতের রয়েছে একটা বিরোধী দলের প্রধানকে বলছে যে আপনি নির্বাচনে যেতে হবে, আর উনি কোথায় বলেছে? এই 14 সালে নির্বাচনের রয়ের কারণেই নির্বাচন হয়েছে। আপনি কিভাবে জানেন? উনারা সুজাতা সিং বলছেন, আসছিলেন। শুনেন না, না, এই যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক- বিষয়ে আমরা র শুনুন, নিয়ে আসি, এগুলো- আমরা সিআইএ না, নিয়ে না, আসি, আমরা ওনাদের আইএসআই নিয়ে আসি, জাতীয় পার্টির আমরা বক্তব্য হচ্ছে ডিজিএফআই এটা। নিয়ে আসি। না, না, এই যে আমার প্রশ্ন ফারহান ভাই- হচ্ছে কি র, সিআইএ কিংবা মোসাদ কিংবা আইএসআই এদের কি আর খেদে কোনো কাজ নেই? ফারহান ভাই- বাংলাদেশে এসে এই পলিটিক্স কিসের- নিয়ে তারা মাথা ঘাটাবে এবং পৃথিবীর তাবৎ শক্তিশালী এজেন্সিগুলি এসে বাংলাদেশের রাজনীতিকে তারা নিয়ে আমার খেলাধুলা করবে। স্টেটমেন্টটা শেষ করি ফারহান ভাই 30 সেকেন্ডে, যে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে রয়েছে বিরোধী দলের প্রধানকে প্রেসার করতেছে, উনি তখন প্রকাশ করেন নাই, র কিভাবে বলেন? এখন প্রকাশ করতেছেন। কোন র? দ্বিতীয় হচ্ছে কোথায়, কাকে প্রেসার করেছে? জানি না কাকে প্রেসার করেছে? যে জাতীয় পার্টিকে, কাকে? জাতীয় পার্টির হুসেইন মোহাম্মদ এরশাদকে। র ছিল না, সেটা সুজাতা সিং ছিলেন, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন। তাও এই ভারতের একজন পররাষ্ট্র সচিব, তিনি তো র না, তিনি একজন ডিপ্লোম্যাট, তিনি ভারত সরকারের প্রতিনিধি। ভারতের প্রেসারেও তিনি নির্বাচনে গিয়েছেন। র একটি এজেন্সি, র কোনো পার্টি লিডারের সাথে এভাবে সরাসরি বৈঠক করে করলে ধরে নিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রেসার ক্রিয়েট করেছেন, উনি পররাষ্ট্র সচিব, উনি নির্বাচনে গিয়েছেন। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের নেতা কিভাবে আরেকটা দেশের প্রেসারে উনি নির্বাচনে যাবেন? অবৈধ নির্বাচনে কেন যাবেন? আপনি রাজনীতির জন্য, আপনি জনগণের জন্য রাজনীতি করতেছেন, জনগণের জন্য প্রয়োজন হলে আপনি মরবেন। ধন্যবাদ। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি কিন্তু আপনি বিরতিতে। নির্বাচনে গিয়েছেন। ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন।